একটা দেশের একটা অংশ কেন আরেকটা অংশ থেকে আলাদা হতে চাইবে? কি এমন বঞ্চনা বা অভিযোগ থাকতে পারে যা তাদের স্বাধীনতার দিকে ঠেলে দেয়? আজ আমরা ঠিক সেই কারণগুলোই খুঁজে দেখব। সেই গভীর অভিমান, সেই বঞ্চনার কথা, যা থেকে জন্ম হয়েছিল বাংলাদেশের। এক দেশ, দুইটা ডানা, মাঝখানে হাজার মাইলের দূরত্ব। কিন্তু আসল দূরত্বটা কি শুধু মাইল দিয়ে মাপা যায়? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। তাহলে শুরুটা করি একদম গোড়া থেকে, মানে রাজনৈতিক ক্ষমতা থেকে। ব্যাপারটা এমন ছিল যে শুরু থেকেই পুরো সিস্টেমটাই এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা একরকম কোণঠাসা হয়ে পড়ে। মানে দেশের বেশিরভাগ মানুষ বাঙালি হওয়ার সত্ত্বেও সরকারের ক্ষমতা ছিল প্রায় পুরোটাই পশ্চিম পাকিস্তানের হাতে। আর এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার ছিল না, এটা ছিল একদম পরিকল্পিত। এই দুটো ঘটনাকে পাশাপাশি রাখলে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়। দেখুন, যখনই পূর্ব পাকিস্তানের মানুষ ভোটের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছে, ঠিক তখনই সেটাকে কোনো না কোনো অজুহাতে গুড়িয়ে দেওয়া হয়েছে। রাজনীতিতে যখন এমন ভারসাম্যহীনতা থাকে, তখন অর্থনীতিতে তার প্রভাব তো পড়বেই, আর সেটাই হয়েছিল। চলুন এবার দেখি টাকা পয়সার হিসেবটা কেমন ছিল। ব্যাপারটা ছিল খুবই সোজাসাপটা। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসত পূর্ব পাকিস্তান থেকে, অথচ সেই টাকাটাই খরচ হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে। এই টেবিলটা দেখুন, সংখ্যাগুলো নিজেরাই কথা বলছে। প্রথম আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুই অংশের জন্য বরাদ্দের পার্থক্যটা একবার দেখুন, আকাশ পাতাল তফাৎ, তাই না? আর যদি শুধু দুই রাজধানীর কথা ধরি, তাহলে তো বৈষম্যটা আরও পরিষ্কার। একদিকে ইসলামাবাদের জন্য ৩০০ কোটি রুপি আর ঢাকার জন্য মাত্র ২৫ কোটি। এই সংখ্যাগুলোই বলে দেয় পূর্ব পাকিস্তানের প্রতি অবহেলাটা ঠিক কোন পর্যায়ে ছিল। তাহলে পুরো অর্থনৈতিক ছবিটা কি দাঁড়ালো এই যে দেশের মোট রপ্তানি আয়ের অর্ধেকেরও বেশি, প্রায় ৫৫% আসত পূর্ব পাকিস্তান থেকে, অথচ আমদানি খরচের বেলায় তাদের ভাগে জুটত মাত্র ৩১%। বাকি টাকাটা, মানে যে উদ্বৃত্তটা থাকত, সেটা পুরোটাই চলে যেত পশ্চিম পাকিস্তানে। মানে আয় করবে একজন আর খরচ করবে আরেকজন। ব্যাপারটা অনেকটা সেরকম। আচ্ছা, এই যে রাজনৈতিক আর অর্থনৈতিক বৈষম্যের কথা আমরা শুনলাম, এর ছায়াটা কিন্তু প্রশাসন আর সামরিক বাহিনীতেও পড়েছিল, আর সেখানে পরিস্থিতি ছিল আরও মারাত্মক। একটা সংখ্যা দিয়ে শুরু করি। ১৯৬২ সাল। তখন কেন্দ্রীয় সরকারের একেবারে টপ লেভেলের কর্মকর্তা ছিলেন মোট ৯৫৪ জন। এবার ভাবুন তো, এই ৯৫৪ জনের মধ্যে বাঙালি কর্মকর্তা ছিলেন কতজন? মাত্র ১১৯ জন। সংখ্যাগরিষ্ঠ একটা জনগোষ্ঠীর জন্য প্রতিনিধিত্ব ছিল এতটুকুই। আর সামরিক ক্ষেত্রে অবহেলার সবচেয়ে বড় প্রমাণটা পাওয়া যায় ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময়। তখন এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষার জন্য আসলে কোনো ব্যবস্থাই নেই। ভাবা যায়, বাঙালি সেনারা যুদ্ধ করছে পশ্চিমের সীমান্তে, আর এদিকে তাদের নিজেদের বাড়িঘর, তাদের পরিবার সবাই সম্পূর্ণ অরক্ষিত। তো এত বঞ্চনা, এত বৈষম্য, এর একটা প্রতিক্রিয়া তো হবেই, তাই না? আর সেই প্রতিক্রিয়াটাই এলো একটা সুস্পষ্ট রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে, যার নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান। এই কর্মসূচিটা ছিল ৬ দফা, কিন্তু এটাকে শুধু কয়েকটা দাবির লিস্ট ভাবলে ভুল হবে। এটা ছিল আসলে বাঙালির মুক্তির সনদ, নিজেদের ভাগ্য নিজেরা নিয়ন্ত্রণ করার একটা সুস্পষ্ট নকশা। ৬ দফার প্রত্যেকটা পয়েন্ট যদি খেয়াল করা হয়, তাহলে দেখা যাবে এগুলো ছিল এতক্ষণ ধরে আমরা যে বঞ্চনাগুলোর কথা বললাম, ঠিক সেগুলোরই সরাসরি জবাব। যেমন ২ নম্বর পয়েন্ট বলছে প্রতিরক্ষা আর পররাষ্ট্র ছাড়া বাকি সব থাকবে প্রদেশের হাতে। আবার ৪ আর ৫ নম্বর পয়েন্ট বলছে কর আর বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ থাকবে আমাদের হাতে। এমনকি নিজেদের নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী রাখার কথাও বলা হয়েছে। মানে প্রত্যেকটা দাবি ছিল শোষণ আর বঞ্চনার শিকড় ধরে টান দেওয়ার মতো। কিন্তু কেন এই ৬ দফা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? কেন এটা একটা নিছক রাজনৈতিক কর্মসূচি না থেকে আপামর বাঙালির প্রাণের দাবিতে পরিণত হল? চলুন এর তাৎপর্যতা একটু বোঝার চেষ্টা করি।
দেখুন ৬ দফা আসলে কয়েকটা জিনিস খুব স্পষ্টভাবে করে দিয়েছিল। এটা কয়েক দশকের বঞ্চনার বিরুদ্ধে একটা জোরালো প্রতিবাদ ছিল। এটা পুরো বাঙালি জাতিকে প্রথমবারের মতো একটা রাজনৈতিক লক্ষ্যের নিচে এক করেছিল। আর সবচেয়ে বড় কথা, এটা আলোচনার মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। এতদিন ধরে যে দাবিটা ছিল শুধু আমাদের অধিকার দিন, সেই দাবিটা বদলে হয়ে গেল আমাদের শাসনভার আমাদের হাতে দিন। এই জন্যই ৭০-এর নির্বাচনে এমন অভাবনীয় জয় এসেছিল। শেষ পর্যন্ত এই ৬ দফাই কিন্তু একটা নতুন জাতির জন্মের ভিত্তি তৈরি করে দিয়েছিল। আর আমাদের জন্য একটা খুব বড় প্রশ্ন রেখে গেছে, একটা জনগোষ্ঠীর নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের দাবি কখন স্বাধীনতার ঘোষণায় পরিণত হয়।